নমস্কার, শুভ সন্ধ্যা। রং মিলান্তি পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আজও আমরা সমাবেত হয়েছি আমাদের রং মিলান্তির পঞ্চপাণ্ডবীর অষ্টম এপিসোড নিয়ে, আমাদের পঞ্চপাণ্ডবী দিদিদেরকে সাথে নিয়ে। আজকে আমাদের এই শুভ সন্ধ্যায় আমরা একটি খুবই মনোজ্ঞ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে কবিতার থেকে গল্পের পাঠক বেশি, কিন্তু কবিতার ব্যাপ্তি গভীর। এই নিয়ে আমাদের পঞ্চপাণ্ডবী দিদিরা ওনাদের মতামত রাখবেন। তবে শুরুতেই বলে রাখি যে এই বিষয়টি কিন্তু খুবই বিতর্কিত। আপনারা আপনাদের মতামত রাখবেন, কমেন্ট করবেন। তবে আমাদের দিদিরা ওনাদের মতামত দেবেন এবং সার্বজনীন দিকটা হয়তো মাথায় রেখে বলার চেষ্টা করবেন, তবে তবুও বিতর্ক থেকে যাবে। তবে তাই এই বিষয় নিয়ে আপনাদের মতামত রাখবেন, তবে সেটা কিন্তু কনস্ট্রাকটিভ, কোনো নেগেটিভ মন্তব্য রাখবেন না। আর এই নিয়ে আমরা তো ততটা আমাদের মানে বিশেষজ্ঞ নই যে যা কিছু বলবো সেটা খুবই একবারে ঠিকঠাক। হয়তো আমাদের কিছু ভুল ত্রুটি থাকবে, তো আপনারা সেটা নিজ গুণে মার্জনা করে দেবেন। চলুন আমরা শুরু করি আজকের অনুষ্ঠান। আপনারা ইতিপূর্বেই আমাদের পঞ্চপাণ্ডবী দিদিদের সাথে পরিচিত হয়েছেন, তবুও একবার সবাইকে পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে আজকে রয়েছেন দীপাঞ্জলি চৌধুরী দি, আসাম থেকে। আমাদের সাথে রয়েছেন অরুন্ধতী ব্যানার্জি দি। আমাদের সাথে রয়েছেন কৃষ্ণা সিং বেরাদি। আমাদের সাথে রয়েছেন রুবি কুন্ডু দি। আর আমাদের সাথে রয়েছেন আমাদের ছোট বোন রিমি। সবাইকে আজকে অনুষ্ঠানে সুস্বাগতম। দিদি, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, এটা একটা বিতর্কিত বিষয়। তবুও আমি চাইবো যে আপনারা আপনাদের মূল্যবান মতামত দেবেন। আজকে যে যে কবিতার সরি যে আলোচনার বিষয়, কবিতার থেকে গল্পের পাঠক বেশি। আবার কেউ বলবেন না গল্পের থেকে কবিতার পাঠক বেশি। সে যাই হোক, সেটা নিয়ে আপনারা আপনাদের মতামত দেবেন। কিন্তু কবিতার ব্যাপ্তি গভীর, এই কথাটাই সবাই কিন্তু একমত হবেন। যাই হোক, প্রথমেই চলে যাই অরুন্ধতীদির কাছে। অরুন্ধতীদি, কবিতা কিংবা গল্প সবেতেই পাঠক সংখ্যা তুলনামূলকভাবে কমেছে। এ কথাটা কিন্তু মানতেই হবে যে বর্তমান দিনে মানুষ এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে কি কি কবিতা কি গল্প সেখানে কিন্তু এক কথায় পাঠক সংখ্যা কিন্তু কমে গেছে। তো যদি এ কথাটা সত্যি হয়, তবে কেন? রং মিলান্তি পরিবারের সব সদস্য, সম্পাদক রাকেশ, দিব্যেন্দু সবাইকে এবং আমার বান্ধবী সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। পাঠক সংখ্যা কমেছে কারণ মানুষ খুব যান্ত্রিক হয়ে গেছে, তাই এই যে বর্তমান প্রজন্ম কথাটা বলা, যে প্রজন্ম শব্দটার মধ্যে একটা উত্তর কিন্তু লুকিয়ে রয়েছে। একটা প্রজন্ম যখন পৃথিবীতে আসে, তখন তার সঙ্গে কি কাকে আমি পরিচয় করাবো আর করাবো না, সেটা দায়িত্ব থাকে যে প্রজন্ম রয়ে গেছে তার। তো একটা সময় ছিল যখন সাহিত্য পড়ে কি হবে, তাতে জীবনের উন্নতি কম হবে, এই হবে, এরকম একটা মানুষ মনোবৃত্তি থেকে অনেক সময়তেই সাহিত্য পড়তে উৎসাহ দেওয়া হয়নি। এই একটা সময় গেছে, সেই সেই সময় এত কবিতা গল্প নিয়ে আলোচনা হতো না। খুব খুব কম জায়গার মধ্যে সেটা আবদ্ধ ছিল। অনেক বয়স হলে তবে সেটা পড়ে দেখা যাবে। সুতরাং ইয়াং বয়সে পড়ার দরকার নেই। যেটা করলে তুমি বেশি ইনকাম করতে পারবে, তোমার ভালো রেজাল্ট হবে, শুধু ততটুকুই দেখো, ততটুকুই পড়ো। এই মনোবৃত্তিটা যখন বুঝিয়ে দেওয়া হয়েছে বাচ্চাদের, তারা একটু একটু করে বড় হয়েছে। অনেকেই সাহিত্য থেকে, সেই জন্য সাহিত্য রস থেকে দূরে সরে গেছে। সেই জন্য কিছুটা পাঠক সংখ্যা কমে গেছে। আর এত স্পিডে ঠিক বসে বসে ধৈর্য ধরে পড়বে কি, সবাইকে তো দৌড়তে বলা হচ্ছে, সেই জন্য পাঠক সংখ্যা কমে গেছে। কিন্তু এরাই যখন নিজেরা বড় হয়েছে, ম্যাচিওর্ড হয়েছে, একটা সময় এদেরই বিভিন্ন মানসিক পরিস্থিতিতে দেখা যায় যে মানে সাহিত্য চর্চা বা এই নেট, বিশেষ করে নেট, ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া মারফত যখন তারা সাহিত্যের জিনিসগুলোকে পাচ্ছে, গল্প কবিতা এগুলো পাচ্ছে, তখন তারা পড়ছে, অনেক কিছু পড়ছে যেগুলো নিজের সঙ্গে নিজের সময় কাটানোর জন্য। কিন্তু আবার সেই সাহিত্যের হাতই ধরতে হয়েছে, মানুষকে সময় দেওয়ার হয়নি সুযোগ। কিন্তু এই যে সাহিত্য থেকে দূরে চলে যাওয়া, যে যন্ত্র জীবনে দৌড়ে চলে যাওয়ার জন্যই এই দূরত্বটা সাহিত্যের সঙ্গে তৈরি হয়েছে। কিন্তু যেটা নিয়েই পড়াশোনা করো, সাহিত্য পড়তেই হবে। কারণ শব্দ, বাক্য এগুলো গঠন করে, সে বিজ্ঞানের লেখাই হোক আর বিজনেসের কিছু লেখাই হোক, মানে বিজনেস সংক্রান্ত পড়াশোনাই হোক, যাই হোক, সেগুলো তো লেখা হচ্ছে বাক্যে, বাক্যগুলো তো তৈরি হচ্ছে সেই শব্দ নিয়ে।
তাহলে সাহিত্য বাদ দিয়ে তো আর কিছুই হবে না, কোনোদিন কোনো বই রচনা হবে ঠিক, না। একদম পাঠক একদমই তৈরি তাই। হয়েছে, ঠিক, একদম। সাহিত্যের দিক থেকে তারা অন্যদিকে ঘুরে হয়তো গেছে। কিন্তু মাঝখানে কিছুটা অংশ ছিল কমে গেছিল, একটা সময় ছিল যে পরিবারের সকলেই যে শিক্ষিত হতো সেটা তো নয়, শিক্ষিতের সংখ্যা খুব কম ছিল বলে একটা সময় পাঠক সংখ্যা কম ছিল। হয়তো বয়স্করাই পড়তেন, যারা যারা পড়াশোনা করেছেন তারাই পড়তেন, বাড়ির মেয়েরা হয়তো অতটা পড়তো না, তাদের জগৎটা রান্নাঘরে আবদ্ধ ছিল। যখন নারী শিক্ষাটা অনেক বেড়ে গেল, তখন কিন্তু নারী পাঠিকার সংখ্যাও যখন বেড়ে গেল, পাঠিকার সংখ্যা যখন বেড়ে গেল, মেয়েদের উপলব্ধি ক্ষমতাটাও একটু অন্যরকম, হয়তো কোথাও কোথাও একটু বেশিই বটে। সুতরাং সেখানে কিন্তু অনেক লেখক কবি কিন্তু অনেক সুন্দর রেসপন্স পেয়েছেন পাঠিকাদের কাছ থেকে, হয়তো পাঠকের থেকে পাঠিকার সংখ্যা বেশি। হয়তো যারা প্রফেশনালি কাজকর্ম করে না তারা কিন্তু পাঠিকা হিসেবে কিন্তু দারুণ, তারা পাঠিকা হিসেবে বিশ্লেষণ করার ক্ষমতা বা রিভিউ টিভিউ দেয়, এরকম কিন্তু অনেকেই আছে যারা কর্মজগতে যন্ত্র জীবনের সঙ্গে 12 ঘন্টা 8 ঘন্টা 12 ঘন্টা এরকম করে করে সার্ভিস দিচ্ছেন না, তারাও খুব সুন্দর করে করছেন, বরঞ্চ সাহিত্য হয়তো তাদের কাছে যত্নে লালিত হয়েছে, এটুকুও বলা যায়। তো ঠিক, পাঠকের একদমই সংখ্যাটা তাই। কমেছে। হ্যাঁ, তা আমার তো এটাই দিদি মনে যেটা হয় যে বললেন মানুষকে ওই সত্যিই যন্ত্র তাই, যে জীবনে মানুষ, ঠেলে দেওয়ার জন্য হ্যাঁ, পাঠকের সংখ্যাটা কমেছে, কিন্তু ভেতরের কমেছে সুপ্ত মানে মানুষ। অনেকেরই ইচ্ছে পড়ার। আচ্ছা, মৌমিতা দি আমাদের জানিয়েছেন শুভ সন্ধ্যা, অসুস্থ, উনার আরোগ্য কামনা করছি। আজকে উনার থাকার কথা, উনি অসুস্থ থাকার জন্য আসতে পারেননি। উনার জায়গায় আমাদের আরেক দিদি, আমাদের ইনস্টাগ্রামের ইনচার্জ কৃষ্ণা দি এসেছেন। কৃষ্ণা দিকে আমরা আজকে পেয়েছি, আমরা সবাই ধন্য। আর আমাদের মৌমিতা দির সুস্থতা কামনা সবাই করছি। হ্যাঁ। আচ্ছা, আমাদের দিদি বললেন যে আমরা যান্ত্রিক হয়ে পড়েছি, কিন্তু কোথাও না কোথাও কিন্তু একসময় গিয়ে আমরা বুঝি যে আমরা এই যান্ত্রিক জীবনে কিন্তু সুস্থ নই, মানে মানসিক দিক থেকে সুস্থ নই। তখন আমরা কিন্তু একটা অবলম্বন খুঁজি, আর সেই অবলম্বনটা পাই কোথায়? সাহিত্যের মধ্য দিয়ে। আর সাহিত্যই আমাদের বাঁচার রসদ। তাই আমাদের রাকেশ দা বারবারই বলেন যে সাহিত্যে থাকুন, সৃজনে থাকুন, সাহিত্য যাপন করুন। চলুন আমরা চলে যাই দীপাঞ্জলিদির কাছে। দীপাঞ্জলিদির কাছে আমি জানতে চাই, না, প্রথমে দীপাঞ্জলি দিকে জিজ্ঞাসা করি, দীপাঞ্জলি দি, তোমার কোনটা ভালো লাগে, গল্প না কবিতা? আমি তো কবিতা বেশি পছন্দ বাহ, করি। আচ্ছা। আহ, গল্প যে ভালো লাগে না তা না, তবে লেখার বেলায় কবিতা ভালো লাগে। বাকি দুটোই ভালো লাগে, গল্প পড়তে কবিতা পড়তে দুটোই ভালো লাগে, কারণ দুটোর দুরকম রস থাকে। আচ্ছা, তোমাকে যদি আমি জানতে চাই যে গল্প না কবিতা, কোনটা সহজে মানুষের মন ছুঁয়ে যায় এবং কেন? মানে গল্প এবং কবিতা দুটোর মধ্যে কোনটা বেশি করে মানুষের মন ছুঁয়ে যায় এবং কেন? এই নিয়ে তোমার মতামত। মন ছুঁয়ে যায় কথাটা নির্ভর করছে কিন্তু পাঠকের পছন্দের অপছন্দের উপর। কিছু পাঠক আছেন যারা গল্প একদম তাই। পড়তে ভালোবাসেন, কিছু পাঠক আছেন যারা কবিতা পড়তে ভালোবাসেন। গল্পের মধ্যে অনেকে দেখা যায় যে খুব বড় গল্প পড়তে ভালোবাসেন, কারণ ওটার একটা থাকে দুটো পৃষ্ঠা পড়ার পর তারপর কি হবে তারপর কি হবে একটা ভাব থাকে, তো সেটাকেও চালিয়ে যেতে আনন্দ পান। আবার কেউ থাকে না, আমার সময়ের অভাব, আমি বড় গল্প পড়বো না, আমি একটা অনুগল্প পড়ে নেব। কেউ কেউ অনুগল্পতে খুব কারণ অল্প কয়েকটা লাইনের মধ্যে পুরো গল্পটাকে পেয়ে যাওয়া যায়, এটা আনন্দ পেয়ে যাওয়া যায়, তার জন্য অনেকে অনুগল্পকে পছন্দ করেন। তো এর জন্য যদি আমি বলি যে যারা গল্পের পাঠক রয়েছেন তাদের মধ্যেও ভাগ রয়েছে পছন্দ অপছন্দের। মন ছুঁয়ে যায় তাদের হয়তো কারুর অনুগল্পতে, কারুর বড় গল্পতে, কারুর ছোট গল্পতে। এখন আসছি কবিতার কথায়, কবিতার যারা পছন্দ করেন তাদেরও কবিতার মধ্যেও আবার ভাগ রয়েছে। কেউ ভালোবাসেন একদম সাবলীন ভাবে লিখে যাওয়া কবিতাগুলো, যেগুলো একদম জলের মতো স্বচ্ছ থাকে, প্রত্যেকটা লাইন বোঝা যায়, তারা ওই কবিতাগুলো পছন্দ করেন। আবার কিছু পাঠক আছেন যে খুব জটিল ভাষা ব্যবহার করে আহ লেখা হয়েছে সেগুলো পছন্দ করছেন। আবার আজকাল হচ্ছে যে গদ্য কবিতাও লেখা হচ্ছে, যেটা আমি খুব মানে নিজে লিখি। তো গদ্য কবিতায় কি হয়, গদ্য কবিতা আবার গল্পর মতো থাকে, মানে সবকিছু বলে দেয়, একটা গল্প থাকে এটার মধ্যে। তো অনেকে এটাও পছন্দ করেন। তো এটা মন ছুঁয়ে যাওয়ার ব্যাপারটা বেশিরভাগ অংশেই নির্ভর করছে যে কে কোনটা পছন্দ করে। মানে আমি যেহেতু কবিতা পছন্দ করি, আমি বলবো আমার কবিতা ভালো লাগে। যারা গল্প পছন্দ করে তারা বলবে আমার গল্প ভালো লাগে। এখন দুটোর যখন আমরা পাঠকের মানে সবার যখন আমি অভিমত নেব, তখন দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় গল্পের পাঠকের সংখ্যাটা বেশি হয়ে যায়। কারণ গল্পে কি করে, কিছু
কিছু মানে অনেক কিছু থাকে, যেমন প্রশ্নবোধক চিহ্ন থেকে যায় যে এরপর কি হবে। এই যে মানে মনের মধ্যে যে প্রশ্নবোধক চিহ্নটা যে আসছে, সেটার জন্য মানুষ পড়তে থাকে। দুটো পৃষ্ঠা, 3টে পৃষ্ঠা পড়লাম, তারপর কি হবে, এটা শেষ দেখি, এটা শেষ দেখি। কিন্তু কবিতা কি হয়, কবিতা 8 বা 10 লাইনের মধ্যে অনেক গভীরতা থাকে। তো সেই গভীরতাটা নেওয়ার মতো সব পাঠকের মানসিকতা থাকে না। সে যদি সাহিত্যের সঙ্গে জড়িত না হয়, সে হয়তো কবিতার সেই রসটা সে নিতে পারে না। কিন্তু গল্পের ঠিক রসটা একদম কি হয়, একদম সুন্দরভাবে অনেকে মানে বেশিরভাগই নিয়ে নিতে পারে। কারণ গল্পটা একদম ঠিক ঠিক বেশিরভাগই সরল ভাষায় লেখা থাকে। যদি কোনো কঠিন শব্দও থাকে তাও ধরে নেওয়া যায়। আহ গল্পের যে কাহিনীটার সঙ্গে মিলিয়ে আমি ধরে নিতে পারি এই শব্দের অর্থ হয়তো এটা, যদি সাধারণ পাঠক ঠিক হয়। আর একদম একদম, হ্যাঁ হ্যাঁ। সাহিত্যিকের বিচার করলে তো সাহিত্যিক যারা রয়েছেন বা সাহিত্য চর্চা করেন যারা, ওরা যখন পড়বেন, ওরা ওদের পছন্দের হয়তো কবিতার মধ্যেও আনন্দ পেতে পারেন, কারণ সেটার ভেতরের রসটা ওরা নিতে পারছেন। কিন্তু সাধারণ পাঠকের বেলায় দেখেছি গল্পই বেশি পছন্দের তালিকায় পড়তে, কিন্তু কবিতার ঠিক ঠিক। ব্যাপ্তি অনেক বেশি। কারণ আমি হ্যাঁ দিদি, আজকে পুরো যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটাকে সুন্দর করে বুঝিয়ে দিলেন যে সত্যি কবিতা এবং গল্পের পাঠক বেশি কবিতার থেকে, আর কবিতার ব্যাপ্তি গভীর। সাবজেক্টে সুন্দর বুঝিয়ে দিলেন। আর দিদির এই বলার থেকে আমার একটা কথা মনে পড়লো, যে আমাদের সেই রবীন্দ্রনাথ ঠাকুরের যে লেখা, ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি পথ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রু জল, নাহি বর্ণনার ছটা ঘন ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সংজ্ঞায় তিনি এভাবেই বলেছিলেন। আর দীপাঞ্জলি দি সেটাকেই বারবার ধরে বুঝিয়ে দিলেন যে গল্প এমন একটা জিনিস যেখানে মানুষকে আকৃষ্ট করে রাখে, যে এরপরে কি হবে, এরপরে কি হবে, এবং যতক্ষণ না শেষ হয় ততক্ষণ মানুষ আকৃষ্ট হয়ে বসে থাকে। আর শেষ হয়ে গেলে ছোট গল্প বা অনুগল্পের বেলায়, যে আরেকটু হলে বোধহয় ভালো হতো বা এরপরে কি হতো, সেই আকর্ষণটা থেকে যায়। কিন্তু কবিতা অল্প কথার মধ্যে অনেক কিছুই বুঝিয়ে দেয়, তার ব্যাপ্তি বিশাল। তবে এই কবিতা বোঝা ক্ষেত্রে একটু সমস্যা আছে, যে সবাই কিন্তু কবিতা ঠিক বুঝতে পারে না। তবে যেটা দিদি বললেন যে বর্তমানে গদ্য কবিতা চলে এসেছে, মানুষ মানে যারা কবি সাহিত্যিক ওনারা সহজ সরল ভাষায় লিখছেন। তো ওইটা নিয়ে আমি প্রশ্ন করতে চাইছি আমাদের পঞ্চপাণ্ডবীর অন্যতমা দিদি রুবিদির কাছে। আচ্ছা দিদি, রুবিদি, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। কবিতা পড়া ও বোঝার জন্য একটা বয়স এবং একটা শিক্ষা এবং অভিজ্ঞতা, সবচেয়ে বড় কথা যেটা আগ্রহ প্রয়োজন, কথাটা কতটা যুক্তিযুক্ত? আচ্ছা, দেখো আমাদের জীবনে কবিতা পড়া তো শুরু হয় শৈশবে, ছড়ার আকারে শুরু হয়। পড়া আর বোঝা দুটো কিন্তু একটু আলাদা বিষয়। কবিতা পড়তে গেলে মোটামুটি একটা অক্ষর জ্ঞান বা একটা বাক্য পড়ার যে ক্ষমতা সেটুকু থাকলেই মোটামুটি পড়া যায়। কিন্তু কবিতা বুঝতে গেলে বয়স, শিক্ষা, অভিজ্ঞতা এবং আগ্রহ সবকিছুরই কিন্তু দরকার রয়েছে। প্রথমে বলি বয়সের কথা। দেখো, বয়স, পড়ার বয়স হলেই যে বোঝার বয়স হবে এটা কিন্তু নয়, কারণ কবিতার ব্যাপ্তিটা কিন্তু গভীর। বয়সের সাথে আবার অভিজ্ঞতার একটা যোগসূত্র রয়েছে। প্রত্যেকটি মানুষের বয়সের সাথে সাথে অভিজ্ঞতাটাও কিন্তু বাড়ে। ধরো একটি শিশু যদি পড়ে যে আম পাতা জোড়া জোড়া বা লাল ঝুঁটি, কাকাতুয়া এই ছড়া, বা ধরো যে এটা পড়ছে যে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো এইগুলো পড়লে কি সে কিন্তু চাইলেই এর মানেটাকে আন্দাজ করতে পারে। কিন্তু ধরো তাকে যদি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের ওই লাইন দুটো পড়তে দেওয়া হয়, ওই যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, তো এক্ষেত্রে কিন্তু তার পড়ার বয়স হয়েছে, সে উচ্চারণ করে লাইনটাকে পড়ে গেল, কিন্তু এর ব্যাপ্তি বা গভীর মানেটাকে যদি তার বুঝতে হয়, তার কিন্তু বয়সের সাথে সাথে একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে। কারণ একজন দুর্দশাগ্রস্ত মানুষ যে দারিদ্র্যে ভুগছে, ক্ষুধাটাই তার কাছে বড় কথা, তো সেই মানুষটার কাছে পূর্ণিমার চাঁদ তো খুব একটা প্রিয় হবে না।
তো এই যে যে পরিস্থিতি যেটা কিনা বয়স বা অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা ফিল করি, অনুভব করি, তো এই অভিজ্ঞতা না থাকলে কিন্তু সে ওই লাইনগুলোর মর্মার্থটা কিন্তু সে বুঝতে পারবে না, সে শুধু পড়েই যাবে। অতএব আমরা বলতে পারি যে বয়স ও অভিজ্ঞতা কবিতা বোঝার ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার বলি শিক্ষার কথা। দেখো, শিক্ষা ছাড়া আমাদের জীবনটা কিন্তু পুরোটাই অসম্পূর্ণ। কবিতা পড়া ও বোঝা ক্ষেত্রেই শিক্ষার কিন্তু দরকার। সেটা যেমন শিক্ষার মাধ্যমে মনে করো কবিতা পড়তে গেলে যে অক্ষর জ্ঞান বা যুক্তাক্ষরের জ্ঞান দরকার, সেটা যেমন শিক্ষার মাধ্যমে অর্জন করা সম্ভব, তেমনি কবিতা বুঝতে গেলে যে শব্দমালার সমন্বয়ে কবিতাটা তৈরি, সেটার যদি মানে আমাকে বুঝতে হয় তাহলে ওই শব্দের মানেটা আমাকে জানতে হবে। বা কবিতা বুঝতে না হলে কিন্তু কবিতা আমরা বুঝতে পারবো না, অসুবিধা হবে। একইভাবে শব্দ ভান্ডার বা সমার্থক শব্দ বা সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ বা যেগুলোকে আমরা যমক বলি, এইগুলো কিন্তু কবিতার মানে বুঝতে, কবিতার ব্যাপ্তিতে পৌঁছাতে ভীষণভাবে সাহায্য করে। তো এইগুলো তো শিক্ষা ছাড়া অসম্ভব। আর এবার রইল আগ্রহের কথা। দেখো, আগ্রহ তো অবশ্যই দরকার, তাই না? কবিতা পড়া বা বোঝা দুটোতেই আগ্রহ প্রয়োজন রয়েছে। কারণ আগ্রহ, কবিতার প্রতি ভালো লাগা থাকলে বা আকর্ষণ থাকলে আগ্রহ অটোমেটিক তৈরি হবে। আর একবার যদি ভালো লাগা তৈরি হয়, তখন যে জিনিসটা, যে কবিতার ধরো আমি বুঝতে পারছি না, বেশ কয়েকবার পড়লাম, এবার আমার যদি আগ্রহ থাকে যে না কবিতাটা আমি বুঝবো, পড়বো, পড়তে পারলে কিন্তু তার থেকে একটা রসাস্বাদন আমি করতে পারবো, এটা কিন্তু আমি জানি। তো সেক্ষেত্রে কিন্তু আমার আগ্রহ থাকবে, এবং আগ্রহ থাকলে একটা দুর্বোধ্য কবিতাও পড়ার মাধ্যমে আমি সেটাকে তার রস আস্বাদন করতে পারবো। তো এই জন্য কবিতার ক্ষেত্রে বয়স, অভিজ্ঞতা, শিক্ষা এবং আগ্রহ সবগুলোই কিন্তু দরকার রয়েছে। ঠিক দিদি, একদম তাই। সুন্দর দিদি, খুব সুন্দর করে গুছিয়ে বললেন যে আমাদের কবিতা বুঝতে গেলে বা সাহিত্য বুঝতে গেলে সত্যি কথা বলতে কি কিছু শিক্ষাও দরকার এবং কিছুটা আগ্রহ, সবচেয়ে বড় কথা আগ্রহ দরকার। আমার যদি আগ্রহ না থাকে তাহলে আমি সাহিত্যের রস কিছুই নিতে পারবো না। তো সুন্দর করে আমাদের বললেন। আমি পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে, আমাদের আলোচনার বিষয়ে যাওয়ার আগে, আমি আমাদের দর্শক বন্ধুদের কাছে আরেকবার আমি জানিয়ে দিই, আজকে আমাদের পঞ্চপাণ্ডবীর অষ্টম পর্ব চলছে। আপনারা আপনাদের মূল্যবান মতামত রাখুন, কেমন চলছে আজকে অনুষ্ঠান। আমাদের রতন কুন্ডু কমেন্ট করেছেন, খুব ভালো আলোচনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকুন। প্রসেনজিৎ ভট্টাচার্য মহাশয় লিখেছেন, সুন্দর আলোচনা, হ্যাঁ সাথে থাকুন। আমি দর্শক বন্ধুদের নিবেদিতা দি চক্রবর্তী দি, দারুণ অনুষ্ঠান হচ্ছে, থ্যাংক ইউ দিদি। আপনারা সবাই জানেন যে নিবেদিতা চক্রবর্তী দি একজন কোভিড ওয়ারিয়ার, উনি সম্মুখ যুদ্ধ করছেন করোনার বিরুদ্ধে, একজন নার্স সেবিকা। আচ্ছা, সোমনাথ মুখোপাধ্যায় লিখেছেন, সুন্দর ও সময়োপযোগী আলোচনা, আন্তরিক শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকুন। হ্যাঁ, আমি যেটা বলে দিচ্ছি যে আমাদের দর্শক এবং শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ করব, আপনারা আমাদের অনুষ্ঠানটির মতামত রাখুন এবং অনুষ্ঠানটির লিংক আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে সবার কাছে আমাদের এই আলোচনাটা পৌঁছায়, সবার কাছে সাহিত্য যাপনটা, আমাদের এই সাহিত্য যাপনের উদ্যোগটা মানুষের কাছে পৌঁছে, মানুষ এটাকে নিয়ে ওনারা সাহিত্যে উৎসাহী হন বা সাহিত্য নিয়ে বেশি করে ভাবতে থাকেন। আর আমাদের প্রতীককে বলবো, প্রতীক আমাদের এই প্রোগ্রামটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে শেয়ার করে দাও। আর প্রতীক আর কুনাল, যদি শুনতে থাকো তো কুনাল, তুমি আমাদের রংমিলান থেকে যে সমস্ত গ্রুপগুলো ভালোবাসে, যে সমস্ত পেজ গুলো ভালোবাসে, রংমিলান্তির সাথে একান্ত ভাবে যোগাযোগ রাখে, তুমি সেই সমস্ত পেজ ও গ্রুপ গুলোতে শেয়ার করে দাও। আমাদের পঞ্চপাণ্ডবীর শোটা খুবই হিট করছে, পরে পরে অনেক মানুষ চাইছেন। তো তোমরা, প্রতীক এবং কুণালকে আমি রিকোয়েস্ট করবো, তোমরা আমাদের এই অনুষ্ঠানের লিঙ্কটা সবার সাথে শেয়ার করে দাও, বিশেষ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলোতে সবার সাথে শেয়ার করে দাও, অনেকে লিঙ্ক পাচ্ছেন না। সঞ্চারী, শুভ সন্ধ্যা। আমি চলে যাচ্ছি আমাদের কৃষ্ণাদির কাছে। আচ্ছা কৃষ্ণাদি, যে কবিতার ভাষা এবং গল্পের ভাষা দুটো তো দু রকম, তাই না? তো দুটোর মধ্যে পার্থক্যটা কি? আর একটা জানতে চাই যে বর্তমানে যে কবিতা লেখা হচ্ছে, কবিতার ধরন পাল্টাচ্ছে, তো সেখানে যে ভাবার্থ সবসময় সহজে বোধগম্য হয়। বর্তমানে কবিতা হয়তো ভাষা সহজ হচ্ছে, কিন্তু তার অর্থ কি সহজে বোধগম্য হয়? আধুনিক কবিতা বিশেষ করে যেগুলো, তো এই নিয়ে তোমার মতামত দাও। হ্যাঁ, কবিতার ভাষা এবং গল্পের ভাষার মধ্যে একটা পার্থক্য সর্বকালীনভাবে থেকেই যায়। কারণ কি, কবিতার ভাষা যদি সহজসাধ্য হয়ে থাকে তখন সেটা পাঠকের কাছে বেশিরভাগ ক্ষেত্রে একঘেয়েমির একটা বিষয় হয়ে যায়।
পাঠক একটু নতুনত্ব কিন্তু পছন্দ করে সর্বকালীন ভাবে। সেক্ষেত্রে কবিতার ক্ষেত্রে একটু নতুন শব্দের প্রয়োগ কিন্তু কবিতার মহত্বটাকে বাড়িয়ে দিয়ে থাকে। তেমন গল্প, যদিও গল্প বিস্তারিত পড়ার সময়টা এখন সকলের কাছে সেভাবে থাকে না, তবুও গল্পের ক্ষেত্রে কি হয়, খুব একটা ভাষার কাঠিন্যতা কিন্তু পাঠক শ্রেণী পছন্দ করেন না। কারণ কি, গল্প পাঠের মাধ্যমে একটা বিষয়বস্তুকে বিস্তারিত ভাবে কিন্তু জানা যায়। সুতরাং সেখানে ভাষার কাঠিন্যতা সেই মানে পাঠকের কাছে সেটা একটু অনুভবনীয় কম হয়ে থাকে। সুতরাং গল্পটা একটু সাধারণ ভাষায় হলে আর কি সুবিধা হয় বা পাঠক শ্রেণী পছন্দ করেন। আর বর্তমানে যে কবিতাগুলো, সেগুলোয় কিছু নতুনত্ব প্রয়োগ করা হয়, নতুনত্ব শব্দ, সেটা সম্পূর্ণভাবে ব্যক্তি বিশেষ, বিষয়বস্তু বিশেষ কিংবা প্রাসঙ্গিকতার উপর নির্ভর করে থাকে। তুমি দেখবে বেশ কিছু আহ, কবি আছেন যারা সাধারণ ভাষা প্রয়োগ করে কিন্তু কবিতার মাধুর্যতা ফুটিয়ে তোলেন। ঠিক তেমনি আবার এক শ্রেণীর কবি আছেন যারা নতুনত্ব শব্দ প্রয়োগ করতে ভালোবাসেন। দুটো বিষয়ই কিন্তু খুবই সুন্দর, পাঠকের কাছে দুটো বিষয়ই মনোগ্রাহী এবং সুন্দর। কারণ কি, একঘেয়েমিতা জিনিসটা থাকছে না, আর কবিতার মাধ্যমে কিছু রসসাধনও করা হচ্ছে। সুতরাং সেক্ষেত্রে একটু নতুন শব্দ প্রয়োগ সকলের কাছেই একটা সুন্দর মধুর্যতা বহন করে। হ্যাঁ, তো এখানে গল্প ঠিক এবং কবিতার মধ্যে একটা পার্থক্য থেকেই যায়। তো গল্পের এই বিস্তারিত আলোচনায় খুব একটা, যেটা তোমাকে বললাম, খুব একটা কঠিন শব্দ প্রয়োগ করা হয়ে থাকে না। তো সম্পূর্ণটাই নির্ভর করছে বিষয়বস্তুর উপর। কিছু ক্ষেত্রে সেটা প্রয়োগ করা হয়ে থাকে, তবে এটা যে খুব একটা বোধগম্য হয় না সেটা আমি মনে করি না। একটা বয়সের উপর নির্ভর করে, যেটা আমাদের রুবিদি বললেন, সেই বিষয়বস্তুটার উপরে নির্ভর করে। সেক্ষেত্রে ভাষা বোধগম্য হয় এবং সুন্দর সাবলীল ভাষায় বর্তমানে কবিতা এবং গল্পগুলো বোধগম্য হয়ে থাকে বলে আমার মনে হয়। ঠিক ঠিক। হ্যাঁ, খুব সুন্দর করে বললেন আমাদের কৃষ্ণাদি। সত্যিই তাই যে শুধু ভাষা নয়, ভাষার সাথে সাথে কিন্তু বিষয়টাও প্রাসঙ্গিক। আমি কোন বিষয়ে কবিতা লিখছি বা কোন বিষয়ে গল্প লিখছি বা পড়ছি, সেটা একটা বিষয়। যেমন আমি একটা উদাহরণ দিই। রবীন্দ্রনাথের প্রায় লেখা কিন্তু খুব সহজ। তবে আপনারা জানি না পড়েছেন কিনা, যে গোরা উপন্যাসটা আমি যখন ছোটবেলা ক্লাস 6-7-এ পড়ি, সত্যি কথা বলতে কি আমি সেটা কিন্তু প্রথমে তার কোনো অর্থ উদ্ধার করতে পারিনি। কারণ সেখানে এত গভীর ভাব এবং গূঢ় অর্থ, বিষয়কে নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা আমরা বুঝতে পারিনি, কিন্তু সহজ সরল ভাষা। আবার বলবো সেই তুলনায় আমি কিন্তু আরো ছোটবেলায় ক্লাস 3-4-এ বা 2-3-4-এ যখন পড়ি, তখন আমি কিন্তু বঙ্কিমচন্দ্রের উপন্যাস কিন্তু আমি পড়েছি। শুনলে অবাক লাগবে, কিন্তু আমি পড়েছি। এবং কিন্তু সেই ছোটবেলাতে কিন্তু আমি তার ভাষা কঠিন হলেও আমি কিন্তু বঙ্কিমচন্দ্রের উপন্যাস কিন্তু পড়ে বুঝতে পেরেছিলাম। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা সহজ সরল হলেও সেখানে কিন্তু গোরা উপন্যাস কিন্তু আমি প্রথম ট্রান্সটা যখন পড়ি, একবারে প্রথমবার যখন পড়ি, তখন কিন্তু বুঝতে পারিনি। তো সেই রকম, যে আমি ভাষার থেকেও আমি কোন বিষয়ে আলোচনা করছি সেটা কিন্তু সবচেয়ে বড় ফ্যাক্টর। এটা কৃষ্ণাদি বললেন। তো আমরা চলে যাচ্ছি এরপরে আমাদের রিমিদির কাছে। যে রিমিদি, রিমি দিদি বোন, আমার থেকে ছোট, খুব অসুস্থ। অসুস্থ অবস্থায় আজকে লাইভ প্রোগ্রামে এসছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভগবানের কাছে তোমার সুস্থতা কামনা করি। হ্যাঁ, রূপক ছন্দ অলংকার সমন্বয়ে কবিতার ভাব গভীরতা বেশি, আর আহ, নাকি সহজ সরল ভাষায় রচিত গল্প? আমার এই কথাটা আহ নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি, যে রূপক ছন্দ অলংকার সমন্বয়ে কবিতার ভাব গভীরতা বেশি, নাকি সহজ সরল ভাষায় রচিত গল্প? দুটোই। আমি বলবো কবিতার গল্প, যখন এই প্রসঙ্গটাই উঠছে, আমি বলবো এখনকার দিনে যে গল্পটা যেসব বিষয়বস্তুর ওপর লেখা হয়ে থাকে, মানে একটা গল্প যখন তৈরি হয় বিস্তারিতভাবে বিষয়বস্তুটাকে বর্ণনা করা হয়ে থাকে, সেটা সামাজিক গল্প হতে পারে, নারী কেন্দ্রিক গল্প হতে পারে। এখন বর্তমান সমাজে যেটা বেশি এখন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নারী কেন্দ্রিক গল্পগুলোই এখন বেশি, আহ পাঠক পাঠিকারা বেশি সেটাতে একটু গুরুত্ব দিচ্ছে।
তো সেই বিষয়বস্তুগুলো গল্পের সেগুলো আমরা কি করি সম্পূর্ণভাবে বলা হয়ে থাকে, এবং এর মধ্যে গল্পের মধ্যে একটা আকর্ষণ থাকে। প্রত্যেকটা প্রত্যেকটা ছন্দ, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা লাইনে সহজ সরল ভাবে বলা হয়ে থাকে, যেটা পাঠক পাঠিকারা আমাদের মতন যারা রয়েছেন তারা সেটাকে খুব সহজভাবে গ্রহণ করতে পারে। তো আবার অপর পক্ষে যদি আমি কবিতার দিক দিয়ে বলি, গভীরতার দিক দিয়ে বিচার করতে যাই, সেখানে আমি বলবো কবিতা হলো কবির হচ্ছে ভাব প্রকাশের একটা মাধ্যম। মানে সে কবিতাটা হোক, সেটা বিচ্ছেদের কবিতা হোক, অভিসার হোক, সে যাই কবিতা হোক, সেই কবিতার মধ্যে একজন কবি যখন তার কবিতাটা তিনি তার ভাবনার মাধ্যমে, একটা কবিতা যখন লিখতে হয়, যখন কবিতা আসে, সেটা তো অনেক রকম ভাবনা মাধ্যমে মানে সেটা লিপিবদ্ধ হয়, কলমের মাধ্যমে সেটা লিপিবদ্ধ হয়। তো একজন কবি যেটা লিখছেন, যে কবিতাটা তিনি লিখছেন, সে সে একমাত্র তিনিই বুঝবেন তার গভীরতাটা কতটা। আমরা হয়তো সে যখন যে কবিতাটা তিনি লিখছেন সেটা তার বিষয় কেন্দ্রিক হিসেবে লিখছেন, কিন্তু যারা পাঠক পাঠিকারা রয়েছেন হয়তো সেটাকে তারা অন্যভাবে, বা সেটা হয়তো, হ্যালো, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ। তো যেটা পাঠক যারা রয়েছেন, অনেক কবিতা রয়েছেন যেগুলো খুবই, কবিতা যেগুলো আমরা মানে অনেক কবি যারা লিখে থাকেন কবিতা খুবই একটু কঠিন ভাষায়, যেটা পাঠক পাঠিকাদের কাছে একটু সহজ, মানে বোধগম্য সহজে হয়ে থাকে না। তো আমি মনে করি বর্তমান সমাজে কবিতার থেকে গল্পের গভীরতাটা একটু হলেও বেশি। কারণ গল্পর মধ্যে একটা সম্পূর্ণ বিষয়বস্তুটাকে সহজ সরল ভাষায় সেটাকে উপস্থাপন করা হয়। এইটুখানি আমি বলবো। ঠিক। হ্যাঁ, রিমি বললেন যে গল্পে যে সহজ ভাষা থাকে যেটা মানুষকে আকৃষ্ট করে, তো তার একটা আলাদা একটা মানে গভীরতা আছে, যেটা মানুষের মনের মধ্যে গেঁথে থাকে, সেটা নিয়ে মানুষ চিন্তা করে, চিন্তন এবং তাদের জীবনধারাকে সেভাবে পরিচালিত করে। তো আমি বলে রাখি যে আজকে আমাদের পঞ্চপাণ্ডবীর শো চলছে। তো এই যে পঞ্চপাণ্ডবী দিদিরা, এনারা কিন্তু প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে খ্যাতিমান। উনারা সংসার সামলে, বিভিন্ন কর্মস্থলে ওনাদের কাজ সামলেও কিন্তু সাহিত্য চর্চা করেন। তো প্রত্যেকে ইনারা আমাদের রংমিলান্তির সাথে যুক্ত, এবং অন্যান্য অনেক গ্রুপে ওনারা লেখালেখি করেন, এবং ওনাদের অনেকের কিন্তু বই বেরিয়েছে, বিভিন্ন পত্র পত্রিকাতে ওনাদের লেখা স্থান পেয়েছেন। তো ইনারা আমাদের সাহিত্যিক। তো আজকে সাহিত্যিকদের সাথে আলোচনা করতে গিয়ে কবিতা গল্পের সংজ্ঞা, তার ব্যাপ্তি, গভীরতা, সেগুলোর বাইরে গিয়ে আমি একটু জানতে চাইছি আমাদের দীপাঞ্জলিদির কাছে, যে অ্যাজ এ সাহিত্যিক, মানে আপনি একজন সাহিত্যিক, তো তো আপনি সাহিত্যিক হিসাবে যে এই যে ধরুন বর্তমানে সামাজিক অবক্ষয়, যেটা আমাদের আমাদের অরুন্ধতী বললেন যে মানুষ যান্ত্রিক হয়ে পড়েছে, মানুষ সাহিত্য থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু কোথাও না কোথাও এক জায়গায় গিয়ে মনে হচ্ছে না সাহিত্যই তার একমাত্র অবলম্বন, তাকে তার মানসিক যে খিদে, তার মানসিক যে অস্থিরতা, তাকে শান্তি দিতে পারে সাহিত্য। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যে একজন সাহিত্যিকের ভূমিকা কি এই সামাজিক অবক্ষয় রোধে, একজন সাহিত্যিকের ভূমিকা কি হওয়া উচিত? কারণ আমরা জানি যে সাহিত্য সমাজের দর্পণ, সাহিত্যের মধ্য দিয়ে মানুষ তার জীবন খুঁজে পায়। তো একজন সাহিত্যিকের ভূমিকা কি, দীপাঞ্জলি দি? আহ সমাজের অবক্ষয় রোধে তো সাহিত্যের তো ভূমিকা অপরিসীম। তো যেখানে সাহিত্য রয়েছে সেখানে সেই সাহিত্য গুলোকে সমাজে তুলে ধরার দায়িত্ব কিন্তু সাহিত্যিকদের। সেটা সমাজের খারাপ দিক হোক আর ভালো দিক হোক, সব দিকগুলোই তুলে ধরে কারা? সাহিত্যিকরা। তো সাহিত্যিকদের উপরে অনেক বড় ভার এসে যায় অবক্ষয় রোধের জন্য। তো সাহিত্যিকদের এক বিশেষ ইয়ে হচ্ছে মানবিক যে আমাদের মূল্যবোধ গুলো রয়েছে সেগুলোকে যদি আমরা বা মানবিক আদর্শগুলো যেগুলো রয়েছে সেগুলো যদি সাহিত্যিকরা ভালো করে তুলে ধরেন,
সমাজের কাছে বা সমাজের নবপ্রজন্ম যারা আছে তাদের কাছে। কারণ দেখা যায় নবপ্রজন্মই অবক্ষয়ের দিকে বেশি যাচ্ছে, কারণ ওদের সেই এই যে যান্ত্রিক যুগ বললেন দিদি, তো এই যান্ত্রিক যুগের জন্য ওরা কি হচ্ছে, ওদের পড়াশোনার চাপে বা ভালো রেজাল্ট করার চাপ বা ভালো একটা চাকরি জোগাড় করার চাপে ওরা কিন্তু ওদের যে মানসিক খিদেগুলো কিন্তু ওদের হচ্ছে না, পূর্তি হয় না। তো তার জন্য কি ওরা অনেক রকমের মনের খিদে মেটাবার জন্য অনেক আজে বাজে পথ ওরা ধরে ফেলে দেখা যায়। তো সেই দিক থেকে ওদেরকে যদি আমাদের ভালো রাস্তায় আনতে হয় তাহলে সাহিত্যেরই আশ্রয় নিতে হবে। আর সাহিত্যিকরা এই পথগুলোই দেখিয়ে দেন, কিভাবে মানবিক আদর্শগুলোকে ওদের ভেতরে জাগ্রত করা যায়, বা ওদের কিভাবে ওরা খোলা মানে বুদ্ধি মুক্তি যেটাকে বলে, মানে খোলা চিন্তা করতে পারে, মনটাকে বড় করতে পারে, বড় মানে যেমন আমরা কি হয়, আমরা সমাজে যখন থাকি কিছু কিছু আমাদের থাকে, সমাজে কতগুলো আমরা নিয়ম কানুনের মধ্যে আমরা বড় হই, কিন্তু ওরা কি করে ওই নিয়ম কানুন গুলো মানে মানতে চায় না বা করতে চায় না। সেইগুলো হলো গিয়ে মানবিক আদর্শ যেগুলো বলি আমরা, সেই মানবিক আদর্শটাকে যদি আমি ওদেরকে সাহিত্যের মাধ্যমে বাড়াতে পারি বা সাহিত্যিক হিসাবে যদি আমরা বাড়াতে পারি, তাহলে কি হবে, ওরা অবক্ষর পথ থেকে ওরা সরে আসতে পারে। আরো রয়েছে যেমন আমরা সমাজে কিছু প্রচলিত কুসংস্কার রয়েছে, সেই প্রচলিত কুসংস্কার গুলোকেও কিন্তু সাহিত্যিকরা কি করেন, দেখিয়ে দেন যে এগুলো আমাদের কুসংস্কার থেকে আমাদের মুক্তির দরকার, এই কুসংস্কার গুলো আমাদের সমাজের ভালো করছে না, সেই কুসংস্কার গুলোর থেকে বেরিয়ে আসার পথ কিন্তু সাহিত্যিকরা দেখিয়ে দেন বিভিন্ন গল্প বা কবিতার মাধ্যমে। হয়তো এটা সাহিত্যিকরা হয়তো আজকে লিখছেন, সেটা হয়তো লিখে যাচ্ছেন আজকে, হয়তো সেটার প্রতিফলন হয়তো আজকেই আমরা পাবো না, হয়তো আরো 10 বছর পরে সেটার প্রতিফলন হবে, সেই চিরাচরিত প্রথা কুসংস্কার গুলোর থেকে আমরা হয়তো বেরিয়ে আসতে পারবো বা সমাজ বেরিয়ে আসতে পারবে, অবক্ষয় রোধে আমরা এগিয়ে আসতে পারবো। আরো রয়েছে যেমন আরেকটা হচ্ছে যেমন আত্মজাগরণ, সাহিত্যিকরা কিন্তু আমাদেরকে ভেতর থেকে জাগতে সাহায্য করেন, বিভিন্ন গল্প কবিতার মাধ্যমে বুঝিয়ে দেন কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা করা উচিত না করা উচিত। তাই আমরা যখন সাহিত্য নিয়ে চর্চা করি বা সাহিত্য নিয়ে আলোচনা করি, তখন সেই জিনিসগুলো আমাদের ভেতরে জাগে, বা আমরা পড়াশোনা করি গল্প বলো আর কবিতা বলো, সেগুলো আমাদেরকে আত্মজাগরণে খুব সাহায্য করে। ভালো খারাপের যে বিচার বা বিবেচনা করা, সেটা আমরা সাহিত্য থেকেই পাই। তো সাহিত্যিকরা সেই গুরুভারটা নিয়ে চলেছেন, অনেক যুগ ধরেই ওরা করে চলেছেন, এখনো করে চলছেন। হয়তো সেই যুগে একরকম ভাবে লেখা হতো, এখন আরেক রকম ভাবে লেখা হয়, কিন্তু সেই আত্মজাগরণের কাজ বা অবক্ষয় রোধের কাজ কিন্তু ওরা করে চলেছেন। আর এটা হয়তো চলতেই থাকবে যতদিন সাহিত্য চলতে থাকবে। আর এই পৃথিবীর সঙ্গে সাহিত্যের তো অনেক পুরনো সম্পর্ক, এটা চলতেই থাকবে, যতদিন চলছে ঠিক এরকম ভাবেই আত্মজাগরণের কাজ ওরা করে যাবেন, অবক্ষয় রোধের কাজ করে যাবেন সাহিত্যিকরা। আমার এটাই মনে হয়। একদমই তাই, মানে দিদি এত সুন্দর করে বললেন, আর আমার কিছু বলার অপেক্ষা রাখে না। আমি এবং সময়ও খুব সংক্ষিপ্ত, তাই আমি বেশি আর যাচ্ছি না। তবে শুধু একটু মানে বলে দিই যে দিদি যেটা বললেন যে আত্মজাগরণ এবং অবক্ষয় রোধ, এই দুটোতে সাহিত্যিকের ভূমিকা অনবদ্য। আর বেশি কিছু বলছি না, সময় খুবই সংক্ষিপ্ত, সবাইকে বলবো সংক্ষেপে বলার চেষ্টা করবেন, কারণ সময় অলরেডি 34 মিনিট হয়ে গেছে। অরুন্ধতী দিদি, ব্যস্তবহুল জীবনে সময়ের সংকটে মানুষের চেতনার উন্মেষে কবিতা নাকি গল্প, তার প্রাসঙ্গিকতা বেশি এবং কেন? যেখানে চেতনার প্রশ্নটা আসে, এক্ষুনি দীপাঞ্জলি দিদি যেরকম বললেন যে একটা আত্মপ্রকাশের কথা হচ্ছে, চেতনার ব্যাপারটা বা আত্মার সঙ্গে সম্পর্কিত ব্যাপারটার সঙ্গে কবিতা খুব কাছাকাছি জড়িত। গল্প যেটা রয়েছে, গল্পটা হচ্ছে আত্মপ্রকাশ, মানে আত্মপ্রকাশ নয়, আত্মপরিচয়। আর কবিতা হচ্ছে মানে কবি কবি যখন গল্পের সঙ্গে আমরা একটা ধাপে ধাপে চরিত্রগুলোর সঙ্গে নিজেকে একত্র করছি, বা একটা চরিত্রগুলো আমাদের খুব ভালো লাগছে, ক্রমশ আমরা এক ছবি থেকে আরেক ছবিতে সিন অনুযায়ী পরপর পরপর চলে যাচ্ছি, যেন রোজের ভাষা মনের ভাষা এরকম ভাবে চলছে। কিন্তু কবিতার ভাষা হচ্ছে মননের ভাষা, চেতনের উন্মেষ যদি ঘটানো যায় তাহলে তো কবিতা পড়তে হবে।
কবিতা হচ্ছে একদম ভেতর থেকে, কবিতাতে মানুষ অন্যভাবে চিন্তা করে, সেখানে তার আত্মশক্তির একটা আলাদা প্রকাশ ঘটে। যেখানে ফরাসি কবি পল ভলরো বলছেন, এই লাইনটা আমার খুব খুব ভালো লেগেছে, আই রাইট হাফ দ্য পোয়েম, দ্য রিডার রাইটস দ্য আদার হাফ। তা কবির মধ্যে প্রথমে কিছু না কিছু একটা তার জীবনে ঘটনা, যেটা যেরকমই হোক, পজিটিভ হোক নেগেটিভ হোক, প্রথম তিনি কবিতাটা লেখেন তার অভিজ্ঞতাটা হয়েছে বলে। কবিতার মধ্যে সেটা লিখছেন না, কিন্তু কবিতা যত এগোচ্ছে তত উনি দর্শকের আসনে বসে একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আস্তে আস্তে কবিতাটাকে এগোচ্ছে। বহুজন কবিতাটা পড়ে উপলব্ধি করে বলছে যে সত্যি তো, তাই তো, তাহলে সত্যি সবার অনেকের জন্য সেটা সত্যি হলো কি করে? অনেক আত্মার চেতনার উন্মেষ হলো, তার ভেতরেও এই সুপ্ত জিনিসটা ছিল যেটা কবিতা খুঁজে বার করলো। এই ভেতরের চেতনার যে উন্মেষ, যেটা একদম গভীর থেকে আসা, যেটাকে বলা হয় মননের ভাষা, সেইটা কবিতার ভাষা। চেতনার উন্মেষ করতে গেলে কবিতা পড়তে হয়। গল্প নিশ্চয়ই আছে, গল্পর মাধ্যমে অনেক জ্ঞান অর্জন হয়, অনেক তথ্য আমরা পাই। দীপাঞ্জলি দিও বলেছেন, সাহিত্যের একটা বিরাট জায়গায় গল্পের তো একটা মস্ত বড় ভূমিকা রয়েছে। বিভিন্ন চরিত্রের সঙ্গে আলাপ হওয়া, বিভিন্ন ঘটনা, বিভিন্ন পরিবেশ এবং বিভিন্ন জায়গার সঙ্গে পরিচিতি, বহু জিনিস আমরা গল্পের মাধ্যমে জানতে পারি। কিন্তু চেতনা, চৈতন্য শক্তি, যেটার জন্যই বলা হয় মানুষ জীবিত আছে, সেই চেতনার উন্মেষটা কিন্তু ঘটায় কবিতা। এবং কবি যখন লিখতে শুরু করেন তখন কিন্তু শুধুমাত্র নিজের কথা তিনি লেখেন না। কবিতা প্রথমে নিজের একটা ব্যথা থেকে হয়তো লেখাটা শুরু, কিন্তু চলতে চলতে যখন একটা সময় কবিতাটা লেখার পর যখন অন্তত রিভিশন করে, আমি নিজের ক্ষেত্রেও দেখেছি, রিভিশন করার সময় আমরা অনেকটা রিল্যাক্সড। আবার যে পড়ছে, যে হয়তো লিখতে পারছে না, শুধুমাত্র পড়ছে, সে পড়ে অনেকটা রিল্যাক্সড, মানে নিজের প্রকাশটা যেন কোথাও ওই কবিতার মাধ্যমেই হলো। কোথাও ভেতরে ভেতরে সে কৃতজ্ঞ থাকছে হয়তো কবির প্রতি, যে এটা লিখলো কি ভালো আমার লাগলো। এই কবিতা পড়ার পরে আমি দেখেছি কমেন্ট গুলো অত্যন্ত সুন্দর। ওই জন্য কবিতার পড়ার প্রবণতাটা কিন্তু এখন অনেক বেড়ে গেছে, বড়দের ছোটদের সবার। কবিতা পড়ার প্রবণতাটা এই জন্যই বেড়েছে যে মানুষ মানুষের সঙ্গে কথা বলে শান্তি পাচ্ছে না, অথবা কাউকে কথা বলে তার ব্যথার প্রকাশ সে করছে না, সে হয়তো ভাবছে আমার কথা বোঝার মতো আজকে কেউ নেই। তখন একটা কবিতা, যে যে কবি লিখে থাকুন, মহান কবিরা তো লিখেই, অনেকে এখন লিখছেন, সকলেই ভালো, তার কবিতা হয়তো তার ভেতরটার একদম সুন্দর করে, একটা মানুষের দরকার হলো না, একটা কবিতা বন্ধু হয়ে পাশে দাঁড়িয়ে একটা মানুষকে হয়তো মানে খুব করুণ অবস্থা থেকে তার পরিস্থিতি জায়গায় দাঁড় করানো। মানসিক স্থিতি মানুষের ঠিক না হলে সে কাজও করতে পারবে না, শারীরিক ভাবেও সুস্থ থাকবে না। সুতরাং চেতনার উন্মেষ ঘটে কবিতার ভাষা, যেটাকে বলা হয় মননের ভাষা। ঠিক দিদি, ঠিক তাই, ঠিক তাই। রাকেশ দার একটা কবিতার লাইন মনে পড়ছে যে মৃত্যু তো বারবার হয়, দেহের আগে বহুবার মনের। তাই কবিতার ব্যাপ্তি সত্যিকারেরই বিশাল, মানে ছোট ছোট ভাষায় অনেক কিছুই বলে দেয়, যার গভীর মর্মার্থ আমাদের মর্মে পৌঁছে যায়। তো আমরা চলে যাচ্ছি আমাদের এর পরবর্তী আহ আলোচনায় কৃষ্ণাদির কাছে, যিনি ইতিমধ্যেই আমি বলে রাখি আমাদের দর্শক ও শ্রোতা বন্ধুদের কাছে, সামনে 19 তারিখ আমাদের রংমিলান্তি পরিবারের পক্ষ থেকে দুটো পত্রিকা বেরোচ্ছে। একটা হচ্ছে ডুয়ার সংখ্যা, রংমিলান্তি ডুয়ার সংখ্যা, আর দুই হচ্ছে শারদ উপাচার। দুটো পত্রিকা বেরোচ্ছে, তৎসঙ্গে আরো প্রায় হাফ ডজন, মানে প্রায় 6টি বই বেরোচ্ছে আমাদের রংমিলান্তি প্রকাশনা সংস্থা থেকে। তো আমাদের সাহিত্যিকরা তাদের বই প্রকাশ করছেন সামনে 19শে ডিসেম্বর। দর্শক ও শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই, আপনাদেরকে আমাদের এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসবেন, আমাদের সাহিত্যিকদের, লেখকদের বই পড়বেন। কৃষ্ণাদি আজকে আমার সাথে রয়েছেন, ওনার একটি বই বেরোচ্ছে গল্পের কুঠি বলে। ঠিক তো কৃষ্ণাদি? গল্পের কুঠি তো তোমার বইটার নাম? হ্যাঁ, গল্প কুঠি, ঠিক। তো কৃষ্ণাদি, যেটা আমাদের এখনই অরুন্ধতী বললেন যে কবিতা মানুষের মনে পৌঁছে যাচ্ছে, তো তোমার কাছে একটা প্রশ্ন, যে কবিতার ছন্দ আর গল্পের সাবলীলতা, এটা আগে কনসেপ্ট ছিল, তাই নয়? আগে ছিল কবিতা তো মানে ছন্দ থাকবে আর গল্প মানে সহজ সরল ভাষায় থাকবে, এটা আগে কনসেপ্ট ছিল। কিন্তু এখন গদ্য কবিতার বেশি কিন্তু আকর্ষণীয় হয়ে উঠেছে।
যেমন আমাদের কিছুদিন আগে বেরোলো যে এখন আবার কবিতার মাধ্যমে গল্পকে তুলে ধরা। আমাদের তোমার রাকেশদার সম্পাদনায় বেরোলো দৃশ্যম বলে। সেখানে পুরো কনসেপ্টটাই ছিল এরকম যে প্রত্যেকটা কবিতার মধ্যে কিন্তু গল্প থাকতে হবে, তাই নয় কি? তো আহ, এখন গদ্য কবিতার বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে, এবং মানুষ হোয়াটসঅ্যাপ তাদের স্ট্যাটাস শেয়ার করছে, যেখানে বিভিন্ন কবিদের কবিতার লাইন শেয়ার করছেন। হ্যাঁ, এবং ফেসবুকে টাইম লাইনেও কবিতা শেয়ার করে, খুব মানে প্রচুর পরিমাণে হয়। কিন্তু সেই জায়গায় গল্প, আহ, যে তোমার গল্প বা উপন্যাস পড়ার সময় কিন্তু মানুষের কম। তো আগামী দিনে তাহলে আমাদের গল্প কবিতার ভবিষ্যৎ। দেখো, আমার মনে হয় যে এই হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে যে স্ট্যাটাস গুলো দিয়ে থাকা হয়, সেটা কিন্তু একমাত্র সাহিত্য চর্চার জন্যই দিয়ে থাকা হয়। কারণ কি, যারা আমরা কবিরা লেখালেখি করছি, গল্প লিখছি কিংবা কবিতা লিখছি, তাদের একটা সাহিত্য চর্চার পর্যায়ে বজায় রাখার জন্য আমরা নিজেরা হয়তো 2 লাইন কি 4 লাইন ফেসবুক বা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দিয়ে থাকছি। কিন্তু পরবর্তীকালে অনেক সময় কি হয়, সেই 2 লাইন থেকে আমরা বিস্তারিত ভাবে কবিতা কিংবা গল্প লিখছি, সেটাকে আরো একটা সুন্দরভাবে রূপায়ণ করার ব্যবস্থা করছি। তো আমার মনে হয় এই যে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে যে ছোট ছোট প্রয়োগ, এটার মাধ্যমে কিন্তু একটা উপকারী হয়ে আসছে, মানে হতে চলেছে ভবিষ্যৎ জীবনে। যেমন করে দেখো, একটা সময় যেমন আহ, মানে কবি বা লেখকের রচনা কিন্তু একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকতো। কারণ কি, উদ্দেশ্য কিন্তু খুব একটা থাকতো না। তো এখন সেটা খুব সহজসাধ্য হয়ে উঠেছে পাঠকের কাছে পৌঁছানো, কিংবা বই প্রকাশের মাধ্যমে নিজের রচনার প্রকাশ। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে নিয়মিত পাঠ চর্চা, নিয়মিত কাব্য চর্চা, এটা কিন্তু পাঠককে ভীষণভাবে পাঠকের মন আকর্ষণ করতে পারে। ঠিক আছে? কারণ পাঠক জানতে পারছেন যে কোনো কবি বা কোনো লেখক কি বিষয়ের উপরে বা কি মাধ্যমে উনি লেখা আহ লিখতে পছন্দ করছেন বা লিখতে চাইছেন। তো এই সূত্র ধরে আমি আরেকটা কথাও তোমাকে বলে রাখি, যে এই যে ছোট ছোট লেখাগুলো পড়ে কিন্তু অনেক সময় এমনও দেখা গিয়েছে, যারা পাঠক বন্ধু, যারা লেখালেখির সঙ্গে যুক্ত নয়, তারাও কিন্তু চেষ্টা করে যে কিছু লেখার। এটা কিন্তু একটা বলতে পারো একটা একদম তাই, ঠিক উন্নতি ঠিক। বা একটা উন্নয়নের বিষয়, তাই না বলো? ভালো দিক, ভালো এমন দিক, একদম। এমন ভালো দিক। এমনকি এটাও আমি দেখেছি যে বিভিন্ন সিনেমা বা সিরিয়াল যে আমরা বর্তমানে যে দেখে থাকি, এখানেও কিন্তু গল্প বা এগুলো কিন্তু নিয়ে নেওয়া হচ্ছে। তো এর মাধ্যমে সোশ্যাল মিডিয়া বলো বা তুমি এই কাব্য চর্চার মাধ্যমে আমার মনে হয় গল্প বা কবিতার ভবিষ্যৎ খুবই উন্নত প্রসারী। আর পাঠক বন্ধুদের এতে মানে উপভোগটা খুব আরো বাড়বে, আরো আকর্ষণটা বাড়বে। আর কবি বা লেখকরা খুব সহজেই পৌঁছে যেতে পারবে পাঠক হৃদয়ে। হুম। ঠিক ঠিক, একদমই তাই। হ্যাঁ, আমরা এরপরে চলে যাচ্ছি আমাদের রুবিদির কাছে। রুবিদি, আমাদের কৃষ্ণাদি বললেন যে ফেসবুক হোয়াটসঅ্যাপে আজকাল কিন্তু গল্প কবিতা মানে লাইনগুলো শেয়ার হয়, এবং তার ফলে কিন্তু বহু মানুষ আকৃষ্ট হন, এবং তারাও কিন্তু সাহিত্যের সাথে যুক্ত হচ্ছেন এবং নিজেরা লেখার তাগিদ অনুভব করছেন। তো আমাদের রংমেলান্তির উদ্দেশ্য তাই যে সুপ্ত প্রতিভার অন্বেষণে। আমাদের উদ্দেশ্যই হচ্ছে যিনারা লেখালেখির সাথে যুক্ত ছিলেন কিংবা ছেড়ে দিয়েছেন, তো মানে তাদেরকে পুনরায় তুলে আনা। তো সেই কারণেই কিন্তু আমাদের জেলায় জেলায় আলাদা করে কমিটি গঠন হয়েছে, সেখানে ওনারা কিন্তু মানে তাদের পত্রিকা বের করবে রংমেলান্তির হয়ে। যেমন এখন ডুয়ার সংখ্যা বেরোলো, সামনে বেরোবে আমাদের মেদিনীপুর সংখ্যা। তো সেখানে কিন্তু আমাদের উদ্দেশ্যই যে নতুন নতুন কবি সাহিত্যিক তুলে আনা, তাদেরকে সাহিত্যের একটা সুদূর প্রসারী জায়গা করে দেওয়া। তো যাই হোক, এখন তোমার কাছে আমি জানতে চাইবো রুবিদি, যে ফেসবুকে যেটা ট্রেন্ড, বর্তমানে যে ট্রেন্ড চলছে, তো তাতে তোমার কি মনে হয় যে কবিতা না গল্প, মানে পাঠের দিক থেকে বা পাঠকের সংখ্যার দিক থেকে কোনটা ট্রেন্ড বেশি, কোনটা মানুষের চাহিদার বেশি? আচ্ছা, যেহেতু সময় খুবই সীমিত, তাই আমি 1 লাইনে উত্তর দেওয়ার চেষ্টা করছি। দেখো, এই যে গল্প বা কবিতা, যেটা ইতিমধ্যে আলোচনা হয়েছে, বিষয়টা তো বোঝা যাচ্ছে। তো আমি সরি, আমি আমার একটা ছাত্রকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা বলো তো, তোমার গল্প ভালো লাগে না কবিতা ভালো লাগে?
ও কিন্তু খুব সুন্দর করে এক কথায় আমায় বুঝিয়ে দিল যে ম্যাম, পড়তে ভালো লাগে গল্প, লিখতে ভালো লাগে কবিতা। তো এর মধ্যে বাহ, কিন্তু বোঝা সুন্দর তো। যাচ্ছে যে পড়ার দিক হ্যাঁ, থেকে হয়তো তার ইন্টারেস্ট রয়েছে গল্পের প্রতি, কিন্তু ওই যেটা এর আগে দিদি বললেন যে আত্মপরিচয়, আত্মপ্রকাশ, অবশ্যই সেই ব্যাপারটা রয়েছে আমি মনে করি। কবিতার মধ্য দিয়ে কিন্তু ও একটা আত্মসন্তুষ্টি পাচ্ছে, যার জন্য লিখতে গেলে হাত দিয়ে আগে কবিতাটাই বেরিয়ে আসছে, কিন্তু পড়তে গেলে ঠিক। তখন মনে হচ্ছে যে গল্পটা বেশি কাছাকাছি। কেন? এর মধ্যে একটা কারণ হচ্ছে বোধগম্যতা বা সহজবোধ্যতা। কারণ গল্প পড়লে যেটা সহজ ভাষায়, মানে আমাদের কথ্য ভাষায় লেখা থাকে গল্পটা, কবিতা তো অনেকাংশে সেটা হয় না, কিন্তু সেখানে অনেকটা সাহিত্যের মারপ্যাচ রয়েছে, যেটা সহজে সবার জন্য বোধগম্য নয়। তো এই জন্য পাঠের দিক থেকে আমার যেটা মনে হয় যে হয়তো গল্পের পাঠকের সংখ্যাই বেশি। এবার এর মাপকাঠি তো এইভাবে বোঝা যায় না, কিন্তু দেখো আবার আহ, অনেক কিন্তু কবি তাদের কাব্যগ্রন্থ প্রকাশ করছিল এবং তার বিক্রিও যথেষ্ট, তাহলে সেদিক থেকে তারও চাহিদা রয়েছে। কিন্তু তবু আমি বলবো ফেসবুকে যেটা দেখি, যে দেখো কবিতার গ্রুপের থেকে বা একটা গ্রুপে কবিতা যতটা লেখা হচ্ছে, গল্পের পরিমাণ কিন্তু অনেক বেশি, প্রচুর গল্পের গ্রুপ। আর একটা কবিতা লিখে দেখবে সেখানে হয়তো যারা কমেন্ট করছেন তারা হয়তো পড়ে ভালোভাবেই কমেন্ট করছেন অনেকটা কাছাকাছি গিয়ে, কিন্তু তবু সেখানে কমেন্টের সংখ্যা গল্পের কমেন্টের থেকে কম। এবার আমি কখনোই এটা বলছি না তার মানে এই যে কমেন্টটাই মাপকাঠি, সেটা কখনোই না। অনেকেই আছেন যে হয়তো ভালোভাবে না পড়েও রিয়াকশন দিয়ে চলে যান, কিন্তু সেটা নয়। কিন্তু এমনি যদি দেখি যে ট্রেন্ড কোনটা চলছে, তো আমি বলবো গল্পের প্রচারটাই যেন বেশি কবিতার তুলনায়। কিন্তু যদি আমি শেয়ারের কথা বলি বা আত্মসন্তুষ্টির কথা বলি, টাইমলাইন হোক, হোয়াটসঅ্যাপ হোক, সেখানে কিন্তু কবিতাটাই বেশি জনপ্রিয়। ঠিক। খুব সুন্দর করে বললেন রুবিদি। সত্যি তাই। বর্তমানে যেটা আমরা দেখতে পাই যে কবিতা এবং গল্প উভয়ের চাহিদা বেশি। গল্প মানুষ বেশি হয়তো সময় দিয়ে পড়েন, কারণ গল্পের মধ্যে মানুষ নিজেদের জীবনটাকে খুঁজে পান, নিজেদের জীবনের সাথে মিল খুঁজে পান। তখন তাদের মনে এটাই প্রশ্ন জাগে যে এরপরে কি হবে, সেই একটা আকর্ষণ থেকে বা যে নতুন একটা দিক, নতুন একটা শিক্ষা পান। আর কিন্তু কবিতার ব্যাপ্তি খুবই গভীরে, আর গল্পের পাঠক সত্যিকারেরই বেশি। তো আমি রিমির কাছে চলে যাব। এর ঠিক উল্টো যদি করতে হয়, মানে গল্পের পাঠক বেশি আর কবিতার ব্যাপ্তি বেশি, আমি উল্টো চাই। গল্পের ব্যাপ্তি বেশি আর কবিতার পাঠক বেশি করতে গেলে আমাকে কি করতে হবে, বা সাহিত্যিকদের উদ্দেশ্য কি হবে, কি করলে আহ গল্পের ব্যাপ্তিটা বেশি হবে আর কবিতার পাঠকটা বেশি হবে? আমি প্রথমেই বলতে চাই যে যেহেতু আমাদের আগামী মানে আগামী প্রজন্মকে সাহিত্য রস সম্পর্কে উৎসাহিত করা, যাতে তারা গল্প কিংবা কবিতা প্রসঙ্গে সম্যক জ্ঞান বৃদ্ধি করতে পারে। আর দ্বিতীয়ত আমি বলবো কবিতার বিষয়, যেটা আমি বলতে চাইছি, কবিতার পাঠক বৃদ্ধির আরেকটা উপায় হচ্ছে কবিতা, অনেক সময় অনেক কবিতা যারা যেসব মানে যিনি লেখেন কবি, তো অনেক ভাষা থাকে যেগুলো একটু কঠিন ভাষা, যেগুলোর জন্য যে আমাদের মতন যারা সাধারণ পাঠক পাঠিকারা রয়েছে সেই ভাষা বুঝতে না পেরে আলাদা করে অভিধান খোলে। তো সেদিক থেকে তখন কি হয়, কবিতার প্রতি তাদের যে একটা উৎসাহ সেটা চলে যায়। একজন কবি তো তার মানে ভাবনা প্রকাশের মাধ্যম দিয়ে তার কবিতাটা লেখেন। তো সেক্ষেত্রে যদি সেই কবিতার ভাষা যদি সাবলীল হয়, সহজ সরল হয়, তাহলে আমি মনে করি কবিতার ব্যাপ্তি আরো ধীরে ধীরে আরো বাড়বে। কারণ তখন পাঠকের চাহিদাটাও বাড়বে, পাঠকও সেই কবিতার ভাবমূর্তি, কবিতার অলংকরণ যখন বুঝতে পারবে, তখন আস্তে আস্তে তাদের কবিতার প্রতিও আগ্রহটা ধীরে ধীরে বাড়বে। ঠিক তাই। হ্যাঁ। হ্যাঁ, তবে একটা জিনিস আমি খেয়াল করেছি, সবাই আমাদের দিদিদের সাথে শেয়ার করতে চাই। আমাকে একজন বলেছিলেন, যে একজন সাহিত্যিকই বলেছিলেন, উনি লেখালেখি করেন, যে বর্তমানে লেখকের সংখ্যা প্রচুর বেড়েছে, কিন্তু গল্প বা কবিতা পড়ার মানুষের সংখ্যাটা খুব কম। মানে অনেক বড় বড় গ্রুপেও দেখা গেছে যে প্রতিদিন যে হারে কবিতা বা গল্প পোস্ট হয়, সেই তুলনায় কিন্তু পাঠক বা মানে সেই তুলনায় ওনারা কিন্তু সেখানে সময় দেন না। সেটা হয়তো অতটা করেন না। এ কথাটা কতটা যুক্তিযুক্ত? মানে সত্যি কি তাই? এবং যদি হয় তাহলে কেন এরকম হচ্ছে যে লেখকের সংখ্যা বেড়ে যাচ্ছে
কিন্তু পাঠকের সংখ্যা কমে যাচ্ছে। এই বিষয়ে যদি কিছু কারোর বলার থাকে। এই প্রশ্নটা কিন্তু আমাকে একজন করেছিলেন, একজন সাহিত্যিকই করেছিলেন। দীপাঞ্জলি দি বলো। মাইক্রোফোন মাইক্রোফোন। হ্যাঁ, পাঠকের সংখ্যা কমছে এই কারণে, ওই যেটা অরুন্ধতী দি আগে বলেছিলেন, সেই যান্ত্রিক জীবনের যে তাগিদে, সেই যান্ত্রিক জীবনে এমন ভাবে লোক আষ্টে পৃষ্ঠে বেঁধে গেছে যে সেখান থেকে বেরিয়ে যে একটু সময় বের করে যে নিজের মনের খোরাকটা খুঁজে নেবে, সেটা হয়তো করে উঠতে পারে না বলেই হয়তো আহ হয়ে উঠছে না, পাঠকের সংখ্যা বাড়ছে না। বা এমনও আছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা মিডিয়াম একটা ফ্যাক্টর থেকে যাচ্ছে, ইংলিশ মিডিয়াম স্কুলের বাচ্চার সংখ্যা বেড়ে যাচ্ছে, হয়তো বেঙ্গলি মিডিয়ামের বাচ্চা কম, যেটা আমি আমার এদিকের কথা বলছি। এখানে বাংলা মিডিয়ামের ছাত্রী খুব কম। আহ ইংলিশ মিডিয়ামে যেমন ভালো করে সবাই মোটামুটি ইংলিশ মিডিয়ামে চলে যায়, আর যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা বাংলার প্রতি একটা ভয়, একটা মানে ভেতর থেকে ওদের ছোটবেলার থেকে ঢুকে থাকে। যদিও ওদের বাংলা একটা সাবজেক্ট থাকে, কিন্তু ওরা খুব একটা বেশি ওটাতে আহ, মানে হয় না, স্বচ্ছন্দ থাকে না। ওরা বাংলা নিয়ে কথা বলে নেবে বাংলায়, কিন্তু বাংলা নিয়ে পড়াশোনা করতে বললে ওরা না থাক, ইংলিশে লিখে নেবো, ইংলিশে বলে নেবো, ইংলিশ কবিতা একটা পড়ে নেব, কিন্তু বাংলায় পড়তে চায় না। হয়তো এটাও একটা কারণ আছে। যদি আমি পশ্চিমবঙ্গের কথায় যাচ্ছি না, কারণ পশ্চিমবঙ্গে বাংলা মিডিয়াম স্কুল প্রচুর রয়েছে ইংলিশ মিডিয়ামের সঙ্গে সঙ্গে, কিন্তু আমার দিকে যা আমি দেখছি, আমি এই জায়গার কথা বলছি আর কি, যে ইংলিশ মিডিয়ামের বাচ্চারা বাংলা পড়তে চায় না, তাই দেখেছি এটা আরেকটা কারণ আমাদের দিকের। আর তাছাড়া তো ওই যে যান্ত্রিক অন্ধতিদি বলেছেন, এটা তো একদমই পুরোপুরি ভাবে 100% সত্যি। যান্ত্রিক এই যে জীবনে আমরা সময়টা খুঁজে বের করাই খুব মুশকিল। যারা লিখছি তারা আমরা মনের তাগিদে আমরা লিখে যাচ্ছি, আমাদের মন বলছে লিখতে, আমরা লিখে চলেছি। কে পড়ছে কে পড়ছে না সেটার মানে পাঠক একদম ঠিক আছে কি কথা, আছে না, একদম ঠিক 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 ঠিক। ওটা লিখতে একদম থাকি। ঠিক কথা। হ্যাঁ হ্যাঁ, দীপাঞ্জলি দি একেবারে সুন্দর করে গুছিয়ে বললেন যে আপনারা লিখতে থাকুন, আপনার মনের ভেতর থেকে তাগিদ এসছে তাই লিখুন। কে পড়লো কে পড়লো না সেটা বড় কথা নয়, পাঠক সংখ্যা কম আছে, দুদিন পরে বেড়ে যাবে, আপনার লেখা মানুষ পড়বেন। মানুষ ওই যেটা আমাদের অরুন্ধতী বললেন, যান্ত্রিক হলেও কোথাও না কোথাও গিয়ে কিন্তু তাকে সে সাহিত্যের কাছেই আসতে হবে, সাহিত্যের আশ্রয়ে তাকে বাঁচতে হবে। তাই লেখা মানুষ পড়ছেন না, বা মানুষ হয়তো যান্ত্রিক হয়ে গেছে, মানে যান্ত্রিক ঠিক নয়, মানুষের এতটা মানে ব্যস্ততা বেড়ে গিয়েছে, সময়ের সংকট হয়ে গেছে, মানুষ হয়তো সময় বের করতে পারছেন না। তবে কোথাও না কোথাও গিয়ে কিন্তু মানুষ সাহিত্যের রস আস্বাদন করেন। তো আমরা সেই কামনা করে যে আমরা সাহিত্যেই থাকবো, সাহিত্য সৃষ্টি করব, সাহিত্য যাপন আমাদের চলতে থাকুক রং মিলান্তির হাত ধরে। আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করব। তার আগে ধন্যবাদ জানাই আমাদের রাকেশ দাকে, রং মিলান্তি পরিবারের কর্ণধারকে। ওনার এই শুভ উদ্যোগের জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি এবং এত সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করলাম। জানি সবার মন ছুঁয়ে গেল আজকে আলোচনাটা। তো দর্শক ও শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা কমেন্ট জানাবেন কেমন হয়েছে। এবং আমাদের অনুষ্ঠানের যে টেকনিক্যাল অপারেটর প্রতীক এবং কুনাল, ওনাদেরকে ধন্যবাদ জানাই। আর পঞ্চপাণ্ডবী দিদিদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে আবার আগামী পর্বে আমরা দেখবো। আমাদের অষ্টম পর্ব শেষ হয়ে গেল, আবার আসছে আমাদের নবম পর্ব। আপনারা আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন। আগামী বুধবার একই সময় আমাদের পঞ্চপাণ্ডবীরা দিদিরা আসবেন আবার এক নতুন বিষয় নিয়ে। নমস্কার, ধন্যবাদ।